একটা মেয়ে যে প্রেমের নাম শুনলেই ভয় পায়, বিয়ের কথা শুনলে তো অসুস্থ হয়ে পড়ে, এমনকি কোনো ছেলে তাকে আমি তোমাকে ভালোবাসি বললেও তার মনে হয় পৃথিবীটা ভেঙে চুরে একাকার হয়ে পড়েছে। অন্যদিকে একটা এতিম ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাউকে কষ্ট দেয় না এবং জীবনে কোনো মেয়ের দিকে ফিরেও কোনোদিন তাকায়নি। কিন্তু ভাগ্য এমন এক খেলা খেললো যে দুজন মানুষ একে অপরকে সহ্যই করতে পারতো না। তারাই একদিন একে অপরের জন্য অপেক্ষা করতে শুরু করলো বছরের পর বছর। কিন্তু 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 প্রশ্ন হলো, যে মেয়ে ভালোবাসাকেই বিশ্বাস করে না সে কি সত্যিই কাউকে ভালোবাসতে পারবে? আর যে ছেলে সারা জীবন একা ছিল সে কি তার ভালোবাসাকে ধরে রাখতে পারবে? আজকের গল্পটা শুধু প্রেমের না, আজকের গল্পটা ভাঙা বিশ্বাসকে আবার নতুন করে বিশ্বাস করতে শেখার গল্প। তাই গল্প যেখানেই শেষ, মিকাইল সেখান থেকেই শুরু। সিনেমিকাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। Membawa Jacinta ke tempat yang seharusnya. Setelah rahim masa lalu melahirkan begitu banyak debu. ইন্দোনেশিয়ার একটি ব্যস্ত শহর। সকালবেলা রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ, কেউ অফিসে যাচ্ছে, কেউ স্কুলে, কেউ বা ইউনিভার্সিটিতে। সব কিছু স্বাভাবিক, কিন্তু এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আছে এমন একটা মেয়ে যার জীবন বাইরে থেকে স্বাভাবিক হলেও ভেতরে ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। মেয়েটার নাম জয়া, মেডিকেল ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী। ক্লাসে ভালো, পরিবারে ভালো, বন্ধুদের কাছেও খুব জনপ্রিয়। দেখতেও সিমসাম, সুন্দর, ভদ্র, স্মার্ট, সব কিছুই আছে। কিন্তু একটা জিনিস নেই, ভালোবাসার প্রতি বিশ্বাস। জয়া এমন একজন মানুষ যে প্রেমের গল্প শুনতে পছন্দ করে না, রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করে না, এমনকি কেউ যদি তাকে নিয়ে প্রেমের মজা করে সে অস্বস্তিতে পড়ে যায়। আর এই ভয়ের পেছনেও কারণ আছে, কারণ জয়া ছোটবেলা থেকেই ভালোবাসার সুন্দর দিকটা না, খারাপ দিকটাই বেশি দেখেছে। তার বড় বোন আসমা একসময় খুব ভালোবাসতো একটা ছেলেকে, কিন্তু সেই ছেলেটা তাকে প্রতারণা করে। জয়ার ভাইয়ের বিয়েও ভেঙে যায়, সব কিছু ঠিকঠাক থাকার পরেও। এইসব ঘটনায় জয়ার মাথায় একটা জিনিস গেঁথে যায়, ভালোবাসা মানেই কষ্ট। এবং ধীরে ধীরে এই বিশ্বাসটা এতটাই শক্ত হয়ে যায় যে সেটা একটা মানসিক সমস্যায় পরিণত হয়ে যায়, যেটার নাম ফিলোফোবিয়া, অর্থাৎ ভালোবাসার প্রতি অস্বাভাবিক ভয়। আর বিশ্বাস করুন, এই জিনিসটা সিনেমার গল্প না, বাস্তবেও এমন অনেক আছে। কি আছে না একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যারা কাউকে ভালোবাসতে চাইলেও পারে না, কারণ তারা ভয় পায়, ভেঙে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, প্রতারিত হওয়ার ভয়। জয়ার অবস্থাও ঠিক এমনই। একদিন সকালে জয়া তার বন্ধু ফাতেমা, আনিসা এবং আরো কয়েকজনের সাথে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই বন্ধুদের সাথে আড্ডা চলছে, কেউ ক্লাসের কথা বলছে, কেউ পরীক্ষার কথা বলছে, আর কেউ তার ক্রাশকে, সেটা নিয়ে আলোচনা করছে। কিন্তু জয়া এসব আলোচনায় খুব একটা অংশ নিচ্ছিল না, কারণ প্রেম ভালোবাসার বিষয়গুলো তার কাছে একেবারেই বিরক্ত লাগে। ঠিক তখনই একটা বাইক হঠাৎ তার পাশ দিয়ে প্রচন্ড গতিতে বেরিয়ে যায়, এত দ্রুত যে সবাই চমকে ওঠে। ফাতেমা প্রায় পড়েই যাচ্ছিল। এই এই ছেলে, দেখে চালাতে পারো না? বন্ধুরা চিৎকার করে ওঠে, কিন্তু বাইক চালক একবারও পেছনের দিকে তাকায় না, সে নিজের মতোই চলে যায়। আর জয়া রাগে ফুঁসতে থাকে, লোকটার কোনো ভদ্রতাই নেই। এটাই ছিল জয়া আর ফারিসের প্রথম অঘোষিত পরিচয়। যদিও কখনো কেউ জানতো না এই ঘটনায় তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করে দেবে। অন্যদিকে আমরা প্রথমবারের মতো ফারিসকে দেখি। সে তার বন্ধু রহমানের সাথে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল। রহমান একেবারে জয়ার বন্ধুদের উল্টো, খুবই মজার মানুষ, সবসময় হাসে, সবসময় মজা করে। আর তার পাশের ফারিস পুরোটাই উল্টা, চুপচাপ, শান্ত, ভদ্র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের প্রতি তার কোনো আগ্রহই নেই। বুঝছেন তো? ক্লাসে অনেক মেয়েই তাকে পছন্দ করে, কিন্তু ফারিস এসব নিয়ে মাথা ঘামাই না একদম, কারণ তার কাছে সম্পর্ক চেয়ে নিজেকে গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় মাহিরা নামের এক মেয়ে দূর থেকে ফারিসকে দেখতে পায়। মেয়েটা অনেক দিন ধরেই তাকে পছন্দ করে, এমনকি বন্ধুদের কাছেও বহুবার বলেছে একদিন না একদিন আমি ফারিসকে প্রপোজ করবই করব। কিন্তু সমস্যা হলো ফারিস তাকে কখনো সেই চোখে দেখেইনি, আর এটা মাহিরার সবচেয়ে বড় কষ্ট। সেভাবে আমি এত চেষ্টা করি, তবু ছেলেটা আমাকে দেখেই না। এদিকে জয়া ইউনিভার্সিটিতে পৌঁছে ক্লাসে বসে পড়ে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছে সালাউদ্দিন, যে ছেলেটাকে তার বাবা পছন্দ করেছেন। আর এখান থেকে জয়ার দিনটা খারাপ হতে শুরু করে, কারণ সালাউদ্দিন আবার রোমান্টিক কবিতা লিখতে খুব ভালোবাসে, এবং সে সুযোগ পেলেই জয়াকে কবিতা পাঠায়। তোমার চোখে আমি হারিয়ে যাই, তোমার হাসিতে আমার সকাল শুরু হয়। এই ধরনের ডায়লগ শুনে সাধারণত মেয়েরা খুশি হয়, কিন্তু জয়ার অবস্থা, সে প্রায় আতঙ্কিত হয়ে যায়, কারণ তার কাছে এসব কথা মানেই আরেকটা সম্ভাব্য হৃদয় ভাঙার শুরু। এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি জয়ার সমস্যা সাধারণ কোনো সমস্যা না, এটা তার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করছে। আর ঠিক এই সময়ই ভাগ্য ধীরে ধীরে তাকে এমন একজন মানুষের দিকে নিয়ে যায় যে তার জীবনটাই বদলে দেয়। জয়া আর ফারিসের পরিচয়টা হয়েছিল ঝগড়া দিয়ে, তাই না?
কিন্তু সেই ঝগড়ার আড়ালেই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছিল এক অদ্ভুত অনুভূতি। যদিও জয়ের মনে এখনো প্রেম আর বিয়ে নিয়ে ভয়ই কাজ করে, আর ফারিসও নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না। তো চলুন দেখা যাক তাদের গল্পটা কোন দিকে মোড় নেয়। ফারিসের সাথে পরিচয়ের পর থেকে জয়ের জীবনটা যেন আগের মতো আর নেই। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক যে এসব শুধুই সাময়িক ব্যাপার, তবু যখনই ফারিসের কথা মনে পড়ে তার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। অন্যদিকে ফারিসও বুঝতে পারছিল এই মেয়েটা অন্য সবার মতো না। যে ছেলে এতদিন কোনো মেয়ের দিকে তাকায়নি, সেই ছেলেই এখন জয়ের ব্যাপারে অজান্তেই ভাবতে শুরু করেছে। কিন্তু তাদের সম্পর্কের মাঝখানে একটা বড় সমস্যা ছিল, আর সেটা হলো সালাউদ্দিন। জয়ের বাবা এখনও চান মেয়ের বিয়ে সালাউদ্দিনের সাথেই হোক, আর সালাউদ্দিনও প্রতিনিয়ত কবিতা পাঠিয়ে উপহার দিয়ে জয়ের কাছে আসার চেষ্টা করে যায়। কিন্তু মজার বিষয় হলো, যতবারই সালাউদ্দিন প্রেমের কথা বলে ততবারই জয়ের ফিলোফোবিয়ার সমস্যা বেড়ে যায়। একদিন ইউনিভার্সিটিতে সালাউদ্দিন হঠাৎ জয়ের সামনে এসে আবার কবিতা পড়া শুরু করে, আর কবিতা শুনেই জয়ের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে, শেষ পর্যন্ত সে অসুস্থ হয়ে পড়ে। তার বান্ধবীরা দ্রুত তাকে সামলে নেয়। তখন তারা বুঝতে পারে ব্যাপারটা আর সাধারণ ভয় নয়, এটা সত্যি ফিলোফোবিয়া। প্রেম কিংবা বিয়ের কথা শুনলেই জয়ের শরীর অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করতে শুরু করে। এদিকে মাহিরা এখনও ফারিসকে ভুলতে পারেনি। সে মনে করে যদি কোনোভাবে জয়কে সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ফারিসকে পাওয়া সম্ভব। তাই সে জয়ের অসুস্থ হওয়ার ভিডিও গোপনে রেকর্ড করে, আর কিছুক্ষণ পর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পুরো ইউনিভার্সিটিতে সবাই জয়কে নিয়ে আলোচনা শুরু করে দেয়। জয়া এতটাই অপমানিত হয় যে কয়েকদিন ক্লাসেই আসে না। এই সময় জয়ের বান্ধবীরা একটা সাহসী সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যদি জয়ের বাবাকে বোঝানো না যায় তাহলে সালাউদ্দিনের বিয়ের চাপ কখনোই কমবে না। তাই তারা একটা অভিনয়ের পরিকল্পনা করে। পরিকল্পনাটা শুনে সবাই প্রথমে অবাক হয়ে যায়। তারা চায় সবাইকে দেখাতে হবে যে জয়া আর ফারিস একে অপরকে ভালোবাসে, তাহলেই জয়ার বাবা সালাউদ্দিনের বিষয়টা বাদ দিয়ে দেবেন। কিন্তু একটা সমস্যা ছিল, ফারিস কি এই অভিনয়ে রাজি হবে? কারণ সে এমন ছেলে নয় যে মিথ্যা নাটক করবে। তখন রহমান এগিয়ে আসে। সে ফারিসকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। প্রথমে ফারিস অস্বীকার করলেও পরে যখন সে জয়ের কষ্টের কথা শোনে তখন রাজি হয়ে যায়। তবে তার চোখে তখন অন্যরকম একটা অনুভূতি দেখা যাচ্ছিল, কারণ সে জানতো এই অভিনয়ের আড়ালে তার নিজের সত্যিকারের অনুভূতিটাও লুকিয়ে আছে। কয়েকদিন পর সবাই মিলে ট্রেনে করে জয়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুরো যাত্রাপথে জয়া আর ফারিসের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা কাজ করছিল। কেউ কিছু বলছে না, কিন্তু দুজনেই দুজনকে লক্ষ্য করছে। আর আমরা বুঝতে পারি অভিনয়টা ধীরে ধীরে বাস্তব অনুভূতিতে পরিণত হচ্ছে। অবশেষে তারা জয়ার বাড়িতে পৌঁছে যায়। জয়ের মা সবাইকে খুব আন্তরিকভাবে স্বাগত জানায়, কিন্তু জয়ের বাবা এত সহজে কাউকে বিশ্বাস করার মানুষ নয়। তিনি ফারিসকে ডেকে নিয়ে এসে বসান, তার পরিবার সম্পর্কে জানতে চান, শিক্ষা সম্পর্কে জানতে চান, ধর্মীয় জ্ঞান সম্পর্কেও প্রশ্ন করেন। ফারিস শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন সবাই জানতে পারে ছোটবেলায় তার মা বাবা মারা গিয়েছেন। এরপর সে ইসলামিক বোর্ডিং স্কুলে বড় হয়েছে। কঠিন জীবন পার করেও নিজের চরিত্র আর বিশ্বাসকে কখনো হারায়নি। তবু জয়ের বাবা পুরোপুরি সন্তুষ্ট হয় না। তিনি বলেন, কথা বলে মানুষকে চেনা যায় না, কাজ দিয়ে প্রমাণ করতে হয়। তারপর তিনি ফারিসকে একটা পরীক্ষা দেন। পরদিন জুমা নামাজে তাকে আজান দিতে হবে এবং নামাজ পরিচালনা করতে হবে। ফারিসের জন্য বিষয়টা একেবারেই কঠিন ছিল না, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ ছিল জয়ের বাবার সম্মান অর্জন করা। পরদিন মসজিদে যখন সে আজান দেয় পুরো পরিবেশ যেন বদলে যায়। তার কণ্ঠে এমন এক আন্তরিকতা ছিল যা শুনে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। জয়ের বাবা প্রথমবারের মতো গভীরভাবে ফারিসের দিকে তাকান। তার চোখে তখন আর সন্দেহ নেই, বরং সম্মান জন্ম নিতে শুরু করেছে। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি একটি অবাক করা কথা বলেন। তিনি বলেন, যদি তোমরা সত্যি একে অপরকে পছন্দ করো তাহলে আমি আপত্তি করব না। এই কথা শুনে জয়ের মুখে বহুদিন পর হাসি ফুটে ওঠে, আর ফারিসের চোখেও স্বস্তির ছাপ দেখা যায়। কিন্তু 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 গল্প এখানেই শেষ হয় না, কারণ সামনে এমন কিছু অপেক্ষা করছে যা তাদের সম্পর্ককে সবচেয়ে বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেবে। একদিকে মাহিরার শেষ চেষ্টা, অন্যদিকে জয়ের জীবনের সবচেয়ে বড় শোক, আর সেই শোকই বদলে দেবে তাদের ভবিষ্যৎ। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক পথেই এগোচ্ছিল। জয়ের বাবা ফারিসকে মেনে নিয়েছেন। ফারিস আর জয় একে অপরের প্রতি নিজের অনুভূতি বুঝতে শুরু করেছে। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো সাধারণত তখনই আসে যখন মানুষ মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে, আর তাদের জীবনেও ঠিক সেটাই হতে চলেছে। জয়ের বাড়ি থেকে ফেরার পথে ফারিসের মনটা অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়, কারণ এতদিন যে অনুভূতিটা সে নিজের ভিতরে লুকিয়ে রেখেছিল সেটার একটা সুন্দর ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছিল। প্রথমবারের মতো সে ভাবতে শুরু করে হয়তো এই মেয়েটাই তার জীবনের মানুষ। কিন্তু অন্যদিকে মাহিরা এখনো হাল ছাড়েনি। সে জানতো ফারিসের মন জয়ের দিকে চলে গেছে, তবু শেষবারের মতো নিজের ভাগ্য পরীক্ষা করতে চায়। একদিন সে সরাসরি ফারিসের সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখন অদ্ভুত এক অসহায়ত্ব। সে বলে, আমি অনেক ভুল করেছি, কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি। ফারিস কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, ভালোবাসা কাউকে জোর করে পাওয়ার জিনিস না, আর আমার হৃদয় ইতিমধ্যে অন্য একজনের জন্য অপেক্ষা করছে। এই কথাটা শুনে মাহিরার চোখ ভিজে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় সে আর আগের মতো রাগ করে না, কারণ কয়েক মাসে সেও অনেক বদলে গেছে।
সে বুঝে গেছে সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয়, তার সুখ কামনা করাও ভালোবাসার একটা অংশ। এদিকে জয়া ধীরে ধীরে নিজের ফোবিয়া কাটিয়ে উঠতে শুরু করে। যে মেয়েটা একসময় প্রেমের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়তো, আজ সে মেয়েটাই কারোর জন্য অপেক্ষা করতে শিখে গেছে, কারো মেসেজ দেখলে হাসতে শিখেছে, কারো কণ্ঠ শুনলে মন ভালো হয়ে যেতে শিখেছে। আর সেই মানুষটাই হলো ফারিস। একদিন সন্ধ্যায় ফারিস সাহস করে জয়াকে একটি প্রশ্ন করে। প্রশ্নটা খুব ছোট্ট ছিল, কিন্তু তার উত্তর তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। সে জিজ্ঞাসা করে, আমাদের এই অভিনয়টা সত্যি হতে পারে না? কথাটা শুনে জয়ার মুখ লাল হয়ে যায়। সে সরাসরি উত্তর দিতে পারে না, কারণ সে জানে উত্তরটা তার হৃদয়ে অনেক আগেই লেখা হয়ে গেছে। কিন্তু তখনই আনিস এসে একটা শর্ত দেয়। সে বলে, তোমরা দুজন যদি সত্যি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তাহলে এখন আবেগ নয়, ধৈর্য দেখাও। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত নিজেদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমে বিষয়টা কঠিন মনে হলেও দুজনই রাজি হয়ে যায়, কারণ তারা জানতো সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। ঠিক তখনই আসে গল্পের সবচেয়ে বড় ধাক্কা। একদিন নামাজ পড়ার সময় হঠাৎ জয়ার বাবা সেজদায় লুটিয়ে পড়েন। প্রথমে সবাই ভাবে হয়তো অসুস্থ হয়েছেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাস্তবতার সামনে চলে আসে, তিনি আর বেঁচে নেই। খবরটা শুনে জয়ার পৃথিবী যেন থেমে যায়। যে মানুষটা সবসময় তার পাশে ছিলেন, যে মানুষটা তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই মানুষটাই হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেলেন। বাবার জানাজার সময় জয়া বারবার ভেঙে পড়ছিল। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, কেন? ফারিস দূর থেকে সবকিছু দেখছিল। তার খুব ইচ্ছা করছিল জয়ের পাশে দাঁড়াতে, কিন্তু সে জানতো কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে একাই পার করতে হয়। বাবার মৃত্যুর পর জয়া পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে। সে বাবার স্বপ্ন পূরণ করতে চায়, ডাক্তার হতে চায়। ঠিক তখনই ফারিসের জীবনেও বড় একটা সুযোগ আসে। জাপানে উচ্চশিক্ষার জন্য তার স্কলারশিপ হয়ে যায়। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সমস্যা হলো, এর মানে তাকে কয়েক বছরের জন্য দেশ ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার আগে সে জয়ার কাছে দেখা করতে চায়, কিন্তু আনিসা তাকে জানিয়ে দেয় এখন জয়ার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পড়াশোনা। ফারিস কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসে আর বলে, তাহলে আমি অপেক্ষা করব। বিদায়ের দিন সে জয়ার জন্য একটা ছোট্ট উপহার রেখে যায় আর নীরবে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিস চলে যাওয়ার পর জয়া প্রথমবার উপলব্ধি করে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। রাতের পর রাত সে ফারিসের কথা ভাবতে থাকে, কিন্তু কাউকে কিছু বলে না। এরপর শুরু হয় অপেক্ষার পালা। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে যায়। সালাউদ্দিনের বিয়ে হয়ে যায়, আসমাও নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে। জয়ের পড়াশোনাও শেষের দিকে চলে আসে। একদিন বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ তার চোখে একটা চিঠি পড়ে। মাটিতে পড়ে থাকা সেই চিঠিটা তুলে নেয় সে। চিঠির ভেতরে মাত্র কয়েকটা লাইন লেখা ছিল, ভাগ্য আমার হাতে নেই, কিন্তু অপেক্ষা করার সিদ্ধান্ত আমার নিজের। তুমি যতদিন সময় নাও, আমি ততদিন অপেক্ষা করব। চিঠিটা পড়তে পড়তে জয়ের চোখ ভিজে যায়, কারণ এই হাতের লেখা সে চিনতে পেরে যায়। তার হৃদয় তখন অস্বাভাবিক গতিতে ধুকপুক ধুকপুক করতে থাকে। ধীরে ধীরে সে পেছনে ঘুরে দাঁড়ায়, আর তারপর সে যা দেখে সেটার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছে। সামনেই দাঁড়িয়ে আছে ফারিস, একই হাসি, একই চোখ, একই মানুষ। কোনো নাটকীয় সংলাপ নেই, কোনো বড় ঘোষণা নেই, শুধু দুজন মানুষের চোখে চোখ রাখা, আর সেই চোখের ভাষায় বলে দেয় অপেক্ষা শেষ হয়েছে। যে মেয়েটা একসময় ভালোবাসতে ভয় পেত, সে আজ ভালোবাসার কাছেই ফিরে এসেছে। আর যে ছেলেটা কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, সে নিজের জীবনের মানুষটাকে খুঁজে পেয়েছে। এভাবেই শেষ হয় জয়া আর ফারিসের সুন্দর ভালোবাসার গল্পটা। একটা গল্প যেখানে ভালোবাসা জোর করে পাওয়া যায়নি, ধৈর্য, বিশ্বাস আর অপেক্ষার মাধ্যমে অর্জন করা হয়েছে। তো যদি আপনার ক্রাশও রিপ্লাই না দেয়, তাহলে আজই জাপান চলে যায় না, কিন্তু হ্যাঁ, আগে নিশ্চিত হন সে আপনার জন্য অপেক্ষা করবে নাকি অন্য কারোর সাথে বিয়ে করে ফেলবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে জোরসে একটা থাপ্পড় মেরে দেন, কারণ থাপ্পড় দিতে কিন্তু টাকা লাগে না, কিন্তু না দিলে আমার কিন্তু মন খারাপ হয়ে যাবে। আর সাবস্ক্রাইব না করে চলে গেলে কিন্তু আজ রাতেই বালিশের নিচে সালাউদ্দিন এসে একটা কবিতা পড়তে পারে কিন্তু, হ্যাঁ, বি কেয়ারফুল। তাই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেন, বেল আইকনটাও বাজিয়ে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দুর্দান্ত গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখেন, হাসি খুশি থাকেন, আর প্রেমে পড়লে আগে একটু যাচাই বাছাই করে নেন। গল্প যেখানেই শেষ, মিকাইল সেখান থেকেই শুরু। টাটা, বাই বাই।